আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে মোটামুটি তিনটে বড় খবর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তিনটেই খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে আপনাদের ক্যান্টনমেন্টের কি অবস্থা, দুই হচ্ছে এই যে জুলাই প্রক্লেমেশনের যে খসড়া সেটা একটা তৈরি হয়েছে, তা নিয়ে কি চলছে, আর 3 নম্বর ইউনূসের তড়িঘড়ি দেশে ফেরা কেন। তো এই তিনটে খবর আমি খুব তাড়াতাড়ি ছোট ভিডিওর মধ্যে করার চেষ্টা করব, যাতে আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে। প্রথমে ক্যান্টনমেন্ট দিয়ে শুরু করি। ক্যান্টনমেন্টের অবস্থা কিন্তু খুব খারাপ। কে কার পিঠ বাঁচাবে এখন সেই অবস্থা। তারপরে যে ওই আপনাদের একটা চিঠি একটা যেটা জারি করা হয়েছে, একটা সরকারি একটা আদেশ, সেই আদেশনামায় বলা হয়েছে যে ওইখানে একদম লাল বিল্ডিং করে ক্যান্টনমেন্টের ভেতরে সেটাকে সাব জেল ঘোষণা করে সেখানেই বিচার বিচার করা হবে। এতে আগুনে একদম হিট পড়েছে, একবার দাউ দাউ করে চলছে। এখন তো কে ভেতরে যাবে কে বাইরে থাকবে তার তো কোনো ঠিক নেই। এখন এই জুলাই প্রোক্লেমেশনে যে ঘোষণাপত্র হয়েছে সে ঘোষণাপত্র সেনাবাহিনীর হাতে গিয়েছে, ফলে সেনাবাহিনীর ভেতরে একটা প্রচন্ড রকমের অস্থিরতা দেখা দিয়েছে। এর মধ্যে আবার এই একটা অনুষ্ঠানে, বোধহয় 20 তারিখ না কত একটা অনুষ্ঠানে একটা যাওয়ার কথা ছিল ওয়াকারুজ্জামানের, তিনি বোধহয় যাচ্ছেন না। লেফটেন্যান্ট জেনারেল শাহিনকে পাঠানো হচ্ছে। ওয়াকারুজ্জামান এখন ঘরের মধ্যে খিল দিয়ে প্রায় বসে থাকার মতো অবস্থা, বাইরে প্যারা কমান্ডো লাগিয়ে দিয়েছেন। এই হচ্ছে মোটামুটি অবস্থা। তবে ওয়াকার এখনো একটা ওই গিলোটিন থেকে মাথা বার করার চেষ্টা করছেন, যদি এখন এই সবার সঙ্গে মিলে মিশে যদি একটা কিছু করা যায়। কিন্তু বিষয় যেটা হচ্ছে, যে পয়সাটা তিনি জামাতের কাছ থেকে খেয়েছিলেন, জামাত তো সেই পয়সাটা উসুল না করে ছাড়বে না। আমেরিকা যেমন $29 মিলিয়ন এখানে খরচা করেছে, আমেরিকা তো $29 মিলিয়ন যতক্ষণ না তুলছে ততক্ষণ পর্যন্ত আমেরিকা ছাড়বে না। ইনভেস্টমেন্ট করেছে তো, ইনভেস্ট যেখানে হয়, তো ইনভেস্টমেন্টটা সুরক্ষিত রাখার জন্য কিছু একটা আদায় করতে হবে। আমেরিকাও আদায় করার চেষ্টা করছে, এখন জামাতও ওয়াকারের থেকে আদায় করার চেষ্টা করছে। প্রথমটা জামাত ফেল করেছে, জামাতের কথা রাখতে গিয়ে ফেল করেছে ওয়াকার। শেখ হাসিনাকে মারতে পারেনি, সেটা ভারতের জন্য। এইবারেতে যেটা মানে সেনাবাহিনীকে দিয়ে যেটা করানোর চেষ্টা করা হয়েছিল সেটাও ওয়াকার করতে পারেনি, ফলে তিনি এখন চরম চাপে। এখন সেনাবাহিনীর একটা অংশ এখন দলমত নির্বিশেষে সব ধীরে ধীরে সব এক হচ্ছে জামাত ছেড়ে দিয়ে। জামাত ছাড়া মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছে এবং যারা মধ্যিখানে ছিল, যারা এদিকেও সামলাচ্ছিল ওদিকেও সামলাচ্ছিল, মাঝামাঝি অবস্থানের মধ্যে ছিল, তারাও এখন মুক্তিযুদ্ধের সপক্ষের লোকেদের সঙ্গে জুড়ে গেছে। ফলে একটা শক্তি ভারী হয়ে গেছে। যে কোনো মুহূর্তে যে কোনো দিন একটা বড় ঘটনা ঘটতে পারে। এটা আপনাদের আমি আগাম জানিয়ে দিলে, এটা আপনাদের দেশের খবর নয়, এটা আমাদের দেশের খবর, যে আগামী 20-21 তারিখের মধ্যে আপনাদের দেশে এই ক্যান্টনমেন্টের ব্যাপারে একটা বড় সিদ্ধান্ত হতে পারে। এখন সেটা কতটা ঠিক কতটা ভুল তো সময়ই বলবে। আমি তো শুধু খবর পাই এবং সেটাকে প্রকাশ করি, একটু আগাম হয়ে যায়। আমি যেমন আগাম বলেছিলাম যে ডক্টর ইউনূস তিনি পোপের সঙ্গে দেখা করতে পারবেন না, পোপ তাকে সময় দেবে না। দেখুন, পোপের সঙ্গে দেখা কিন্তু হয়নি। এদিকে কিন্তু এই চাপাবাজরা রটিয়ে যাচ্ছে, পোপের সঙ্গে দেখা হয়েছে। সামান্য আপনার ইটালির রোমের মেয়র, তার সঙ্গে দেখা করে একটা কাতারে সবাই সব বসে আছে ইউনূস সহ সবাই, সেই ছবি প্রকাশ করে নিজের নাক কাটার পরও যদি পোপের সঙ্গে ছবিটা যদি দেওয়া হতো, তাহলে পরে তো বাজার আরো গরম হতো। কিন্তু পোপ তো দেখাই করেননি, তার ছবি আসবে কোত্থেকে? এখন এআই দিয়ে এখন তৈরি করবে। এখন তো মানুষ বুঝে গিয়েছে এআই কোনটা, এআই ধরে ফেলে মানুষের।
ওই ফ্যাক্ট চেকিং না কিসে ফেলবে, সেখানে ধরা পড়ে যাবে। তারপরে তো গুগল সার্চ করলেই ধরা পড়ে যাবে যে ইউনূস তো দেখা করেনি, তাহলে সেটা তো বিপদ। এদিকে দেশের মধ্যে অবস্থা খারাপ, সেটা তো খবর পাচ্ছে বলেই একেবারে তার 16 তারিখে নাকি ফেরার কথা হয়েছিল, সে একেবারে আজকে ভোর রাতে সে একেবারে চলে এসছে। এই হলো আপনাদের মানে ইউনূসের খবর। ইউনূস আরো একটা ঘাবড়ে রয়েছে এই কারণে, এই যে জুলাই প্রোক্লামেশন যেটা হয়েছে, জুলাই প্রোক্লামেশন যে খসড়াতে যাওয়া হয়েছে সেটাতে এখন এনসিপি তো প্রচন্ড নাচানাচি করছে। কারণ বলা হচ্ছে সেখানে খসড়াতে যে এনসিপি মানে একটা বিপ্লবী সরকার গঠন করা যেতে পারে। এখন বিপ্লবী সরকার যদি হয় তারপরে এনসিপির বারবারন্ত তারা নাচানাচি কাল রাত্রি থেকে নাচানাচি শুরু করে দিয়েছে। এখন সেক্ষেত্রে ইউনূসের বিপদ কোথায়? কারণ ইউনূস তো নিজের গদি রক্ষার জন্য ওই এনসিপি কেও কাঁচি করে দিয়েছিলেন, উনি সবাইকে কাঁচি করেছেন। এইবারতে এনসিপি যদি ক্ষমতায় যদি আসে বা এনসিপি ভাবছে যদি আমরা ভোট করে যদি ক্ষমতায় আসতে পারি ভোট লুটপাট করে, তাহলে পরে আমরা ইউনূসকেই ফাঁসি কাটে ছুঁড়িয়ে দেব। আর ইউনূস ভাবছে এই অবস্থার মধ্যে পরিত্রাণ পেতে আমাকে তাড়াতাড়ি দেশে ফিরে আমাকে এটা সুষ্ঠু সমাধান করতে হবে, আলী রিয়াজের সঙ্গে বসে কিছু এদিক ওদিক করতে হবে। আমাদের মোহাম্মদ ইউনূস তিনি এখন ভয়ে কাঁপছেন। সব থেকে বড় ব্যাপার হলো ওয়াকারুজ্জামান তিনি যে কোনো সময় মানে হয় তাকে তার সামনে দুটো পথ, এক তাকে মুক্তিযুদ্ধের সপক্ষে তাকে দাঁড়াতে হবে, আর নইলে গলা গিলোটিনে দিতে হবে, দুটোর একটা। কারণ ভেতরে যে উত্তপ্ত অবস্থা হয়ে রয়েছে, ওই চোখের সামনে একটা বিল্ডিং তৈরি হচ্ছে, সেখানে একটা পাঁচিল দিয়ে সেখানে লাল রং হচ্ছে, সেখানে বন্দি শিবির তৈরি করা হচ্ছে, সেখানেই আদালত হবে, সেখানেই কারাগার হবে, আর সেটা হবে সরকারি একটা নির্দেশে, যেটা আর্মির কোনো রুলস এন্ড রেগুলেশন না মেনে তাতে কেউ তো মানে করছে না, অ্যালাউ করছে না। ফলে এখন যে জায়গায় এসে পৌঁছেছে, এখন আগুনের স্তূপের উপরে বসে রয়েছে আপনাদের কি বলে ক্যান্টনমেন্ট। এখন সেখান থেকে কি করে এখন আপনাদের দেশ উদ্ধার পাবে, কি হবে না হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, আমি কয়েকটা দিন কিন্তু ভীষণ রকম ক্রুশিয়াল, যখন তখন যা কিছু ঘটতে পারে। এমন হতে পারে, খবর এটা আমাদের কাছে আছে, যে আর্মি ক্ষমতা নিল, যে নতুন যে আবার 22 তারিখ না ক তারিখ আবার যে আপনাদের রায়টা বেরোবে একটা অন্তর্বর্তী সরকারের, সেই সরকার একটা তৈরি করে দেশে আর্মি ক্ষমতা নেবে, সেই সরকার তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, এরম একটা খবর টবর ভেতরে ভেতরে গুঞ্জন চলছে। হয়তো হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু হওয়ার চান্সটাই কিন্তু বেশি। কারণ ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে এটা হতে পারে। দেশে নাকি কোনো জঙ্গি নাই, তাহলে হঠাৎ করে মার্কিন দূতাবাসে জঙ্গি হামলা, এটা কি নাটক নাকি সরকারের অন্য কোনো ভয়? সরকার নিজেই বলেছে দেশে কোনো জঙ্গি নাই, তাহলে এই পুরো জঙ্গি ব্যাপারটা কোত্থেকে হঠাৎ করে উদয় হলো? হঠাৎ করে মার্কিন দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হলো? হঠাৎ করে সরকারের কেন এই জঙ্গিদের প্রয়োজন পড়লো? কারণ শেখ হাসিনার তো প্রয়োজন পড়তো বলে আপনার সরকারই বলে, তাই না? চলুন দেখা যাক কেন সরকারের হঠাৎ করে এই জঙ্গিদের প্রয়োজন পড়লো। রাজধানী ঢাকার বারিধারায় মার্কিন দূতাবাসে হঠাৎ করে রাতারাতি মোতায়েন হলো বম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম, ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ। ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরাই গিয়ে পরিস্থিতি তদারকি করলেন। যতটা দেখা গেল ততটাই অনিশ্চয়তা ঘনীভূত হলো। প্রশ্ন একটাই, এমন পরিস্থিতি কেন এবং এখনই কেন? গোয়েন্দা সূত্র বলছে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাসের বিরুদ্ধে সম্ভাব্য জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য পেয়েছে। সেই তথ্য পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তারপর থেকে শুরু হয় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা এবং পুরো গুলশান বারিধারা জোনকে একটি নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে।
কিন্তু এই ঘটনা শুধু নিরাপত্তা নয়, রাজনৈতিক বাস্তবতারও কি প্রতিচ্ছবি নয়, যেখানে মার্কিন নীতি এবং বাংলাদেশের বর্তমান সরকারের ভিতরের অস্থিরতা একে অপরকে স্পষ্ট করে দিচ্ছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো আকস্মিকতার ফল নয়, একটি দীর্ঘদিনের আন্তর্জাতিক নেটওয়ার্কের প্রস্তুতি, অনেক অর্থ খরচ, অস্ত্র নিয়ে আসা এবং সবকিছু মিলিয়ে ওয়াশিংটনের কূটনৈতিক মহল বহুদিন ধরেই চেয়েছিল এমন একটি পুডল সরকার যারা দক্ষিণ এশিয়ায় মার্কিন কৌশল, নিরাপত্তা এবং বাণিজ্যিক স্বার্থ রক্ষা করে। ইউনূসকে তারা তাদের সেই ফেস হিসাবে বেছে নিয়েছে। ক্ষমতায় আসার পর থেকেই এই সরকার মার্কিন স্বার্থের সঙ্গে নিজেদের সমন্বয় করেছে, এনডিএ চুক্তি করেছে, মানবিক করিডোর দেওয়ার তোড়জোড় চলছে, বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে, প্রাকৃতিক সম্পদ, তেল, গ্যাস সহ সবকিছু এই যুক্তরাষ্ট্রের দিকেই সরকার দিয়ে বসে আছে। এমনকি ইন্দো প্যাসিফিক ট্রিটি, যেটা শেখ হাসিনা করতে চাননি যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেটাতেও নাকি সরকার হ্যাঁ বলে বসে আছে, মানে ইউনূসের সরকার। আর এখন পরিস্থিতি কেন উল্টো? যাদের হাত ধরে সরকার গড়া হয়েছিল সেই যুক্তরাষ্ট্রই আজ হঠাৎ আতঙ্কিত। দূতাবাসে সম্ভাব্য হামলার হুমকি। আপনার কি মনে হয়, এটা কি নিরাপত্তা তথ্য নাকি কোন একটা রাজনৈতিক সংকেত যুক্তরাষ্ট্র এই ইউনূস সরকারকে দিচ্ছে? বাংলাদেশের জঙ্গিবাদের ইতিহাস বাস্তব এবং রক্তাক্ত। বাংলাদেশে 2005 সালের একযোগে 500 বোমা হামলা, আদালতে বিচারক হত্যা, উদীচী এবং রমনার বটমূলে বিস্ফোরণ, এসব ছিল বাস্তব সন্ত্রাসের ফল, কোনো সাজানো নাটক নয়। পরবর্তী সময়ে হোলি আর্টিজান হামলায় জাপানি, ইতালি, ভারতীয় সহ প্রায় 20 জনের নির্মম মৃত্যু সেই সত্যের সাক্ষী। জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিমের মতো সংগঠনগুলো লক্ষ্য ছিল বিদেশিদের হত্যা করে বাংলাদেশকে একটি অনিরাপদ, ব্যর্থ রাষ্ট্র হিসেবে তুলে ধরা। শেখ হাসিনার সরকার কঠোর অবস্থান নিয়ে সেই নেটওয়ার্ক ভেঙে দেয়। আন্তর্জাতিক মহল প্রশংসা করে, বাংলাদেশকে সন্ত্রাস দমনে এক মডেল হিসেবে উল্লেখ করে, যুক্তরাষ্ট্র সে কথাটি বলেছে। কিন্তু তখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার ঘনিষ্ঠ মহল এসব ঘটনাকে নাটক বলে অস্বীকার করেছিল, তুচ্ছতাচ্ছিল্য করেছিল। তারা দাবি করেছিল বাংলাদেশে কোনো জঙ্গি নেই, সব শেখ হাসিনার সাজানো গল্প। অথচ সেই গল্প বলতে গিয়ে বাংলাদেশে আজ জঙ্গিদের এত শনৈ। আজকে সেই সব জঙ্গিদের রাজনৈতিক গডফাদারদের নিয়ে ইউনূস সাহেব সরকার গঠন করেছে, যারা যুক্তরাষ্ট্রের আশীর্বাদে ক্ষমতায় এসে সেই পুরনো জঙ্গিদের আবার মুক্ত করে দিচ্ছে, মামলা তুলে নিয়েছে, কারাগার থেকে বেরিয়ে তারা এখন মুক্ত। নতুন করে কি করছে সেসব বিষয়ে কোনো খোঁজ খবর করার প্রয়োজন কেউ বোধ করছে বলে প্রমাণ নেই, কারণ তারাই তো সরকার। আর এখন হঠাৎ করে আবার জঙ্গি নাটক, মানে শেখ হাসিনার আমলে যদি জঙ্গি নাটক হয় তাহলে আজকেও নাটক কি বলতে হবে আপনাদেরকে, তাই না? কিছু গোয়েন্দা রিপোর্ট বলছে যে মার্কিন দূতাবাসে সম্ভাব্য হামলার পরিকল্পনার পেছনে রয়েছেন এক পুরনো নাম, মেজর জিয়াউল হক জিয়া। বাংলাদেশে আল কায়েদা সংযুক্ত নেটওয়ার্কের অন্যতম নেতা তিনি অভিজিৎ রায়, দীপন হত্যা মামলা, জুলহাস তনয় হত্যার মূল আসামি। মার্কিন যুক্তরাষ্ট্র তার মাথার দাম ঘোষণা করেছিল $50,000। 2011 সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন এই জিয়া। কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদলে যায়। 2024 সালের ডিসেম্বরে জিয়া আইন মন্ত্রণালয়ে মামলা প্রত্যাহারের আবেদন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয় মোস্ট ওয়ান্টেড তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রস্তাব। প্রকাশ্যে সাক্ষাৎকার দেয় টেলিভিশনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হয়। যে ব্যক্তি এতদিন আন্ডারগ্রাউন্ডে ছিল সে হঠাৎ প্রকাশ্যে মাঠে নেমেছে, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এবং এই জিয়াকে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশে এই জঙ্গিদের পুরো নেটওয়ার্ক। গোয়েন্দা সূত্র বলছে মেজর জিয়া এখন বনানী ডিওএইচএস এলাকায় বসবাস করছে, আর তার যোগাযোগ রয়েছে কথিত গুম কমিশনের সঙ্গে, যাদের মাধ্যমে মুক্তিযুদ্ধপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে তালিকা তৈরি হয়েছে এবং তাদের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। যে কমিশনের সঙ্গে জড়িত রয়েছে তার আত্মীয়, তার মামা আসলে কমিশনের চেয়ারম্যান, এবং তার ভাস্তি অথবা তার ভাগ্নি বা এমন কোনো আত্মীয় নাবিলা ইদ্রিস হচ্ছেন এই গুম কমিশনে আছেন। তিনিও জিয়ার সঙ্গে আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত, কিছু সাবেক অধিকার কর্মী, এমনকি কিছু সাংবাদিক। এরা মিলে রাষ্ট্রের ভেতরে একটি ছায়া নেটওয়ার্ক গড়ে তুলেছে। এই নেটওয়ার্কের লক্ষ্য আরো ভয়ঙ্কর। ইরানের রেভলিউশনারি গার্ডের ধাঁচে একটি ইসলামিক রেজিস্ট্যান্স আর্মি তৈরি করা।
আল কায়েদা সংযুক্ত সাবেক সেনা কর্মকর্তারা এর নেতৃত্বে আছেন, আর অর্থায়ন এবং পরামর্শ দিচ্ছে পাকিস্তানের আইএসআই। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আইএসআই প্রধান সম্প্রতি গোপনে ঢাকা সফর করেছেন। সব মিলিয়ে এটা কেবল নিরাপত্তা ইস্যু নয়, আঞ্চলিক রাজনীতির নতুন অধ্যায়। তাহলে যুক্তরাষ্ট্র এখন কেন ভয় পাচ্ছে? কারণ তারা বুঝতে শুরু করেছে যে যাদের হাত ধরে সরকার তৈরি করেছিল সেই হাত এখন নিয়ন্ত্রণের বাইরে। শেখ হাসিনার সময় যে জঙ্গিদের দমন করা হয়েছিল, ইউনূস সরকারের সময় সেই জঙ্গিরাই ফিরে এসেছে, আর তাদের পুনর্গঠনে বিদেশি স্বার্থ জড়িত। একদিকে আমেরিকার সমর্থিত সরকার, অন্যদিকে আমেরিকারই দূতাবাস এখন আতঙ্কে, যে কোনো সময় নাকি সেখানে হামলা হতে পারে। বিদ্যুৎটা ধরতে পেরেছেন? শেখ হাসিনার আমলে যখন বাস্তব জঙ্গি হামলা ঘটেছিল, তখন বিএনপি, জামায়াত এবং পশ্চিমা কিছু মহল একে বলেছিল নাটক। অথচ আজ সেই নাটক যারা বলেছে তারাই বাস্তব আতঙ্কে কাঁপছে। তখন বলা হয়েছিল বাংলাদেশে কোনো জঙ্গি নেই, এখন তারই দূতাবাস, সেই মার্কিন দূতাবাসকে ঘিরে বোমা স্কোয়াড মোতায়েন করা হয়েছে। এই বৈপরীত্য কি বোঝায় বলেন তো? মানে বোঝেন রাজনীতি কতটা সুবিধাবাদী হতে পারে। বাংলাদেশে এমন এক অবস্থা এখন বিরাজ করছে যেখানে সরকারের ভেতরেই জঙ্গিরা সক্রিয়, প্রশাসনের একাংশ সেই গোষ্ঠীর ছত্রছায়ায় কাজ করছে। রাষ্ট্রযন্ত্রের অস্থিরতা, বিচার বিভাগের দ্বন্দ্ব, সেনা কর্মকর্তাদের প্রতি অবিশ্বাস, সবকিছু মিলিয়ে রাষ্ট্রের ভিত কেঁপে উঠেছে। আর যখন সরকার নিজের ভিত নিয়ে এত অনিশ্চিত, তখনই আসলে হামলার ভয়কে ব্যবহার করে নজর ঘোরানোর চেষ্টা চলছে। আপনি দেখেছেন যে ইতিমধ্যেই সেনাবাহিনী এবং সরকারের ভেতরে যে টানাপোড়েন চলছে, তাতে যে কোনো সময় কু হতে পারে বলে অনেক গুজব ছড়ানো হয়েছে, রাস্তায় লোক নেমে আসার জন্য বলা হয়েছে। আর হঠাৎ করে আমরা দেখতে পারলাম যে এসব ঘটনা থেকে যাতে মানুষের দৃষ্টি গুলশানে চলে যায়, বাড়িধারায় চলে যায়, সেজন্য মার্কিন দূতাবাসে একটি হামলার ঘটনা ঘটতে পারে বলে একদম পুরো দেশকে আতঙ্কগ্রস্ত করে তোলা হয়েছে। ইতিহাস বলে যুক্তরাষ্ট্র কখনো অজুহাত হারায় না। একটা হুমকি, একটা জরুরি সতর্কতা, এটাই যথেষ্ট ভবিষ্যতের হস্তক্ষেপের ভিত্তি করতে। আফগানিস্তান, ইরাক, লিবিয়া সব জায়গায় একই কৌশল অবলম্বন করা হয়েছে। তাহলে কি এবার সেই অজুহাত তৈরি হচ্ছে ঢাকায়? এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে ছেড়ে দিচ্ছি, আমি কিছু বলবো না। 2024 সালের আগস্ট থেকে বাংলাদেশ প্রশাসনিক এবং নৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে। জঙ্গিরা মুক্ত, মামলাগুলো খারিজ, আর রাষ্ট্রের কেন্দ্রে বসে আছে সেই গোষ্ঠী যাদের এক সময় শেখ হাসিনা আইনের মুখোমুখি করেছিলেন। মার্কিন দূতাবাসের কঠোর নিরাপত্তা তাই কেবল এক ভবনের সুরক্ষা নয়, এটা সেই ব্যর্থ কৌশলের চেষ্টা যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ভেবেছিল তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখবে। এখন দেখা যাচ্ছে সেই খেলাই তাদের বিপরীতে যাচ্ছে। তারা যাদের ক্ষমতায় বসিয়েছে তারাই এখন মার্কিন স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর যদি তাই হয় তাহলে প্রশ্নটা তো খুব সোজা কিন্তু খুব ভয়ঙ্কর। মার্কিন মদদে গঠিত ইউনূস সরকারের পতন কি শেষ পর্যন্ত এই মার্কিনীদের হাতেই ঘটবে? খেলা তো জমেছে, তাই না? এই খেলার ঘুঁটি যাদেরকে করা হয়েছিল সেই ঘুঁটি এখন কণা তুলেছে। কখন ছোবল দেবে, কাকে ছোবল দেবে? বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশকে নিয়ে এরকম আন্তর্জাতিক খেলা বারবার খেলা হয়, আর তাতে ডক্টর ইউনূসের মতো কিছু বাংলাদেশি গিয়ে, বদিউল আলম মজুমদারের মতো কিছু বাংলাদেশি গিয়ে, আলী রিয়াজের মতো কিছু বাংলাদেশি গিয়ে এই বিদেশিদেরকে এই খেলায়, বাংলাদেশ নিয়ে খেলায় তোলা দেয়। দেখা যাক কোথায় কাজল, কোথায় লড়াই।